ও দীপালি আমার স্ত্রী, আজ আমরা বিয়ে করেছি। সেই মুহূর্তেই সিতারা বেগম অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন। এলাকার লোকজন সবাই হাসাহাসি করতে লাগলো। বাবা হজ করে এসেছো, অথচ ছেলে এদিকে হিন্দু মেয়ে বিয়ে করে এনেছে। তেমনি ঝড় উঠল দীপালির বাড়িতে। দীপালির বিয়ের পাকা কথা চলছে, সেই মুহূর্তে দীপালি একটা মুসলমান ছেলের হাত ধরে ঘর ছেড়েছে। লজ্জায় অপমানে মাথা কাটা গেল দীপালির পরিবারের। একই গ্রামে দুই বাড়ি হওয়ায় লোকজন তামাশা করার ভালো খোরাক পেয়ে গেল। নুরুল ইসলাম সিদ্ধান্ত নিলেন ছেলেকে তিনি ত্যায্য পুত্র করবেন, কিন্তু পারলেন না নিজের স্ত্রীর জন্য। সিতারা বেগম সেই সময় অসুস্থ হয়ে শয্যা নিলেন। ছেলেকে ত্যায্য পুত্র করার কথা শুনে তার অসুস্থতা আরো বেড়ে গেল। দীপালির বাবাও ভেঙে পড়লেন। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় বাবার নয়নের মনি ছিল দীপালি, দুই ভাইয়ের একমাত্র আদরের বোন, রূপে গুণে অতুলনীয়। দীপালির বাবা গর্ব করে বলতেন, এ আমার মা দুর্গা। বাস্তবিকই দীপালিকে দেখতে ছিল দেবীর মতো। প্রতিদিন গ্রামের বৌঝিয়েরা আসতো দীপালিকে দেখতে। মোমের পুতুলের মতো দেখতে দীপালি, হাঁটু পর্যন্ত লম্বা তার ঘন কালো চুল। নিন্দে করার সাথে লোকে স্বীকার করত। বউ পেয়েছে বটে সেলিম, বড় রূপবতী বউ পেয়েছে। এমন রূপবতী এই তল্লাটে দ্বিতীয় কেউ নেই। এরকম আগুন সুন্দরী হলে সন্ন্যাসীর ও ধ্যান ভেঙে যাবে। সেলিম সেখানে কি? নুরুল ইসলাম সাহেব ছেলের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। দীপালি আগ বাড়িয়ে শ্বশুরের সাথে কথা বলতে চাইলেও নুরুল ইসলাম সাহেব তার ছায়াও মারাত না। বিয়ের 2 মাসের মাথায় দীপালি গর্ভবতী হলেন। সবাই আস্তে আস্তে দীপালিকে মেনে নিতে চেষ্টা করলো, শুধুমাত্র নুরুল ইসলাম সাহেব ছাড়া। সারাক্ষণ আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতেন, কেন আল্লাহ তাকে এই দুনিয়া থেকে নিয়ে যাচ্ছে না। এই অনাচার দেখার জন্য কেন বাঁচিয়ে রেখেছে? এর চাইতে মরণও ভালো ছিল। তেমনি দীপালির বাবা মাও ঠাকুরের কাছে দিনরাত প্রার্থনা করতেন। গর্ভবতী হওয়ার পর থেকে দীপালির বাবা মাকে ভীষণভাবে মনে করতে শুরু করে। একটা বার বাবা মাকে দেখার জন্য মন আনচান করে। মা হওয়া যে কি কষ্টের তা টের পেল দীপালি, আর সেই সাথে বুঝতে পারলো কি ভুল সে করে ফেলেছে। মাঝে মাঝে বাড়ির টেলিফোনে কল দিত। গম্ভীর সুরে বাবা হ্যালো বলতেই দীপালির রিসিভার নামিয়ে ফেলতো। একসময় ধ্রুব হলো। দীপালির মনের অপরাধ বোধ আরো বেড়ে গেল। বাবা মায়ের আদরও পাচ্ছে না, শ্বশুর শাশুড়িও তাকে মেনে নিচ্ছেন না। 2 টানাপোড়েনে স্বামীর সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না। সারাক্ষণ শ্বশুরের আহাজারি শুনতে শুনতে দীপালির আর কিছুই ভালো লাগলো না। মুক্তি পেতে চাইল সব বন্ধন থেকে। একদিন বাড়িতে কল দিতেই দীপালির মা কল রিসিভ করলো। ভয় ভয় দীপালি একবার মা বলে ডাকলো। তারপর শুনতে পেল মায়ের গঞ্জনা, অভিশাপ। এরপর থেকে দীপালি রোজ দুপুরে মাকে কল দিত। মাও বুঝি দীপালির কলের অপেক্ষায় থাকতো। একবার রিং হতেই রিসিভ করতেন। মেয়ের সাথে স্বাভাবিক কোনো কথা বলতেন না, সাপসাপান্ত ছাড়া। ধ্রুব আস্তে আস্তে বড় হলো। দীপালির বাবার ভীষণ অসুখ হলো। মেয়েকে দেখার জন্য যেন প্রাণ পাখি দেহের খাঁচা ছেড়ে যেতে পারছে না, এমন অবস্থার কথা সেদিন দীপালির মা নিজে কল দিয়ে জানালো দীপালিকে। মেয়ের মন মানল না আর। স্বামী সন্তান সংসার সবকিছুর কথা ভুলে গিয়ে ছুটে গেল বাবার কাছে। যাবার আগে ছেলেকে বুকের মধ্যে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখলো। মায়ের মন হয়তো বুঝে গেছে একবার বাবার বাড়ি গেলে আর ফিরে আসবে না হয়তো। ধ্রুবর বাবার জন্য একটা চিঠি লিখে গেল। সেই যে দীপালি গেল, আর ফিরে এলো না। রাতে বাড়ি এসে চিঠি পড়লো ধ্রুবর বাবা। বেশি কিছু লেখেনি দীপালি, শুধু এটুকু লিখেছে, চলে যাচ্ছি, এই যাওয়া হয়তো শেষ যাওয়া। ভালো হলো তোমার সামনে থেকে যে যেতে হয়নি। আমার নারী সেরা ধন রেখে গেলাম তোমার কাছে। আমাকে ঘৃণা করবে জানি, তবে ওকে অবহেলা করো না। এই কয়েক বছরে এটুকু বুঝতে পেরেছি, জীবনে শুধু ভালোবাসা থাকলেই হয় না, বাবা মায়ের ভালোবাসা তাদেরও পাশে পাওয়া লাগে। 2 ধর্মের মানুষ হয়ে ভালোবাসা যায় হয়তো, কিন্তু সংসার করা যায় না। প্রথম কয়েকদিন ধ্রুবর মায়ের জন্য ভীষণ কাঁদতো। ধ্রুবর সাথে পাল্লা দিয়ে কাঁদতো পিচ্চি শালুক। শালুক তখন ভীষণ ছোট, কারো কান্না দেখলেই সে কাঁদে। শুরু হলো সেলিমের স্বভাব বদলে যাওয়া। ধ্রুব তখন তার চক্ষুশূল হয়ে গেল। ধ্রুবর দিকে তাকালেই দীপালিকে দেখতে পেত, তখনই তার মাথা গরম হয়ে যেত। কোনো কারণ ছাড়াই নিজের রাগ উঠলেই ধ্রুবকে ইচ্ছে মতো মারতেন। মার খেতে খেতে ধ্রুবর সারা শরীর কালছিটে পড়ে যেত। কেউ তাকে থামাতে পারতো না তখন। রুমের দরজা বন্ধ করে ছেলেকে ভীষণ মারতেন, উন্মাদ হয়ে যেতেন। ছোট্ট ধ্রুব কি বুঝতে পারতো বাবার মনের কষ্ট? কে জানে, হয়তো বুঝতে পারতো, এজন্যই কাঁদতো না। মার খেয়ে ধ্রুবন কিছুতেই কাঁদতো না। সে জানতো তার কান্না শুনলে
দাদা দাদি বাবাকে গালাগালি করবে, বড় চাচা রাগারাগি করবে, শালুক কাঁদবে। ছোট শালুক ঠোঁট বাঁকিয়ে কাঁদলে ধ্রুবর ভীষণ খারাপ লাগে। ছিচ কাজুনি মেয়ে সারাদিন শুধু কাঁদে। খাবার খেতে গেলে কাঁদে, গোসল করতে গেলে কাঁদে, কেউ কোলে না নিলে কাঁদে, কারো কান্না শুনলে দ্বিগুণ শব্দে কাঁদে। পুতুলের মতো ছোট্ট দেখতে মেয়েটার কান্নায় ছোট চাচি বিরক্ত হন ভীষণ। 2 বছরের শাপলা শালুককে নিয়ে চাচির তখন দিশেহারা অবস্থা। এর মধ্যে শালুকের সারাক্ষণ কান্না চাচিকে আরো বিরক্ত করে। ধ্রুব বড় মানুষদের মতো সব বুঝতে পারল। বাবার যে মনে ভীষণ কষ্ট। সেই কষ্টে না হয় তাকে খানিকটা মারে। অসুবিধা কিসের তাতে? সবার সমস্যার সমাধান ধ্রুবর কান্না না করলেই হলো। এরপর ধ্রুব আর কিছুতেই কাঁদে না। সেলিম সাহেবের মাথায় রক্ত উঠে যেত আরো বেশি যখন দেখতো ধ্রুব কাঁদছে না। কেন কাঁদবে না ধ্রুব? তাকে কাঁদতে হবে। আঘাতের পরিমাণ বেড়ে যেত 1000 গুণ, কিন্তু ছেলের গলা দিয়ে শব্দ বের হতো না। রাগের মাথায় ধ্রুবর গলা টিপে ধরতেন, টুপটাপ করে চোখ দিয়ে অশ্রুপাত হতো, কিন্তু ধ্রুব কাঁদতো না। রাত হলেই আদুরে বিড়ালের মতো বাবার গা ঘেঁষে ধ্রুব শুয়ে পড়তো। মাঝরাতে সেলিম সাহেব ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতেন, কিন্তু রাগের সময় সব ভুলে যেতেন আবার। তার উপর গ্রামের মানুষের হাসাহাসি তাকে নিয়ে। সবকিছু ঝাল মেটাতেন বদ্ধ করে ছেলেকে মেরে। বাবার দেওয়া সব আঘাত ধ্রুব ভুলে যেত। বাবার গা ঘেঁষে ঘুমালেই বাবার শরীর থেকে কেমন মায়ের ঘ্রাণ পেত ধ্রুব। মায়ের জন্য ধ্রুবর ভীষণ মন কেমন করে সারাক্ষণ। তবে ধ্রুব বুঝে গেছে এই কথা কাউকে বলা যাবে না, কেউ জানতে পারলে হয়তো ঝামেলা হবে। স্কুলের একটা ছেলে ধ্রুবকে বলল ধ্রুবর মা কোথায় থাকে সে জানে সেটা। সেদিন ধ্রুব আকাশের চাঁদ হাতে পেল যেন। স্কুল ছুটির পর ছেলেটার সাথে ছুটে গেল মাকে দেখতে। ভাবলো মাকে বাড়ি ফিরিয়ে আনলেই বাবা আবার ঠিক হয়ে যাবে। বাড়ির সামনের গেট খোলা ছিল। ধ্রুব ভেতরে ঢুকেই মা মা করে ডাকতে শুরু করলো। দোতলা ঘরের জানালার সামনে দাঁড়িয়ে দীপালি ছেলেকে দেখে সবকিছু ভুলে গেল। ছুটে আসতে চাইলো ছেলের কাছে, কিন্তু পারল না। তার আগেই নিজের 2 দাদা দীপালিকে ঘরে আটকে রাখলো। দীপালের পিসে মশাই ধ্রুবর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে ফেলে দিয়ে বলল, এসব শুনে সেলিম বাড়ির বাইরে আম গাছের সাথে বেঁধে ধ্রুবকে বেধড়ক মারধর করলো। ধ্রুবর কানে শুধু ভেসে আসছে সেদিন শালুকের কান্না। যেই শালুক ধ্রুবর ব্যথায় ব্যথিত হয়েছে, তাকে কি ভালো না বেসে পারত ধ্রুব? নিজের সাথে নিজে আর যুদ্ধ করে পারল না সেলিম সাহেব। প্রতিদিন ছেলেকে এভাবে মেরেও তার রাগ কমলো না। দীপালিকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলেন। খবর পেল দীপালির বিয়ে হয়েছে। এরপর সিদ্ধান্ত নিলেন নিজেও বিয়ে করবেন। ধ্রুব কতবার বাবার পায়ে পড়েছে যাতে বাবা নতুন মা না আনেন। কেননা স্কুলে আসা যাওয়া করতে করতে লোক ধ্রুবকে বলতো, তোর বাপে বিয়ে করলে তো তোরে আর দেখতে পারবে না, তোকেও বের করে দিবে বাড়ি থেকে। ধ্রুবর ভয় হলো রাতে যদি বাবার সাথে ঘুমোতে না পারে। সেই ভয় ধ্রুব বাবার কাছে কত অনুনয় করলো। নুরুল ইসলাম সাহেব ততদিনে নাতির জন্য পাগল হয়ে গেছেন। সবাই ভাবলো আবার বিয়ে করলে ধ্রুবর উপর অত্যাচার কমে যাবে, ঘরে বউ এলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নাতির এই কষ্ট দেখে নিজে অনুশোচনা করে নুরুল ইসলাম সাহেব। কিন্তু তার কি করার ছিল, দোষ তো করেছে ছেলে। ফরিদাকে বিয়ে করে আনলেন সেলিম। অল্প বয়সী ফরিদা সতীনের ছেলেকে 2 চোখে দেখতে পারতেন না। বকাবকি রাগারাগি যখন তখন মার দেওয়া সবই করতেন, শুধু ভালোবাসতেন না। সেই সময় হাসনা এগিয়ে এলেন, ফরিদার হাত থেকে ধ্রুবকে তিনি বাঁচালেন। সেলিম সাহেব কারোর সামনে ফরিদাকে কিছু বললেও রাতে বকাঝকা মারধর করতেন ধ্রুবর সাথে এরকম ব্যবহার করার জন্য। আবার রাতে গঞ্জনা শুনে ফরিদা দিনে ধ্রুবকে মারতেন। 1 বছরের মধ্যে ধ্রুব বুঝে গিয়েছিল এই পৃথিবীতে তার আর কেউ নেই। বাবাও নেই, মাও নেই। বাবার কাছে ঘুমানোর জন্য কত আবদার করত, কিন্তু বাবা তার দিকে তাকাতেও না। কথা বলা তো দূর, ধ্রুবর কি ভীষণ কষ্ট হতো তখন। একা বিছানায় ঘুমাতো ধ্রুব। এরপর থেকে আস্তে আস্তে বাবার সাথে কথা বলা বন্ধ করে দিল। ধ্রুবর একাকী জীবন শুরু হলো তারপর থেকে। 10টা বছর কেটে গেল, ছেলে বাবাকে ডাকে না। একটা সময় পর অল্প বয়সী ফরিদা বুঝতে পারলো ধ্রুবর সাথে সে অন্যায় করছে। ধ্রুবর কি দোষ, কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে। ধ্রুব আর তার দিকে ফিরেও তাকায় না। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা হয় সেলিম সাহেবের, কিন্তু কি আর করার আছে। এত ভালোবাসলো যাকে, বাবা মায়ের মান সম্মানের কথা না ভেবে যাকে বউ করে আনলো, সে কি না তাকে ছেড়ে চলে গেল। তার কষ্ট কি কম হতো? সেলিম সাহেব জানতে পারলেন না, হয়তো কখনো আর জানবেনও না যে সেদিনের পর দীপালিকে গৃহবন্দী করে ফেলা হয়।
বাবার মিথ্যে অসুখের কথা বলে দীপালিকে বাড়িতে নেওয়া হয় না। দীপালির আর বিয়ে হয়নি, তবে অসুস্থ হয়ে পড়ে আছে। কিছুদিন না যেতেই তারপর থেকে দীপালির জীবন চার দেয়ালে বন্দি কাটছে। এখন অবশ্য বন্দি করে রাখা লাগে না, বিছানার সাথে লেগে গেছে দেবীর মতো সেই মেয়ে। কে বলবে এই সেই দীপালি? সকালবেলা শালুক যখন রুম থেকে বের হলো তখন তার চোখ মুখ অন্যরকম হয়ে গেছে। দুই চোখ ফোলা ফোলা, গাল লাল হয়ে আছে। আশা শালুককে দেখে অবাক হলো। এক রাতের মধ্যেই একটা মেয়ের চেহারা এমন হলো কিভাবে? হাসনা বেগম শালুককে ডেকে বললেন, নাস্তা করবি না? শালুক জবাব দিল না, তার কিছুই ভালো লাগছে না। স্কুলের দিকে চলে গেল। দুপুরের টিফিন পিরিয়ডে শালুককে চমকে দিয়ে ধ্রুব শালুকের ক্লাসে দিল। শালুকের ইচ্ছে করলো এক ছুটে গিয়ে ধ্রুব ভাইকে জড়িয়ে ধরে। মনে হচ্ছে যেন কত লক্ষ কোটি বছর পর ধ্রুব ভাইকে দেখছে। চির দুঃখী এই ছেলেটার জন্য শালুকের মনে যে কি পরিমাণ মায়া জমে আছে তা শালুক টের পায় ধ্রুব যখন মন খারাপ করে থাকে তখন। ধ্রুবর উপর হওয়া রাগ, অভিমান, জেদ সব শালুক ভুলে যায় তখন। ধ্রুব এসে বলল, আয় আমার সাথে, একটা ফুচকার দোকান হয়েছে জানিস, ভীষণ ভালো ফুচকা বানায় ওরা। ভাবলাম তোর তো জিব্বায় ঝল চলে আসে ফুচকার কথা শুনে, তাই তোকে খাওয়াই। শালুকের কান্না এলো হঠাৎ করে। ধ্রুব শালুকের কান্না দেখে বলল, তোর ছিচকা জনের স্বভাব বাদ দিবি তুই? ঢং করছিস তুই? শালুকের একটুও কষ্ট হলো না এই কথা শুনে। উৎসাহী হয়ে গেল ধ্রুবর সাথে। রিকশায় করে একটা রেস্টুরেন্টে গেল। ফুচকার বদলে ধ্রুব ফ্রাইড রাইসের অর্ডার দিল। তারপর শালুকের দিকে তাকিয়ে বলল, তোর চোখে মুখের এই অবস্থা কেন? বিয়ে হবে আফিফার, ও কাঁদবে। তোকে দেখে মনে হচ্ছে তোর বিয়ে আফিফার বদলে, তাই কেঁদে কেটে নাক মুখ চোখ সব ফুলিয়ে ফেলেছিস। কাঁদিস না, তোকে দূরে বিয়ে দেবো না, যা কাছাকাছি দিব যাতে সবাইকে দেখিস। ওই শুটকির ব্যাপারই ক্যান্সেল। শালুক খিলখিল করে হাসলো। কি মধুর সেই হাসির সুর। ধ্রুবর মনে হলো যে সে যেন ঝর্ণার কুলকুল শব্দে বয়ে চলা শুনছে। শালুক জিজ্ঞেস করতে চাইল একবার, রাতে কোথায় ছিল ধ্রুব, কিন্তু ভয়ে জিজ্ঞেস করলো না। ধ্রুব যদি রেগে যায়? ধ্রুবকে রাগাতে চায় না শালুক। খেতে খেতে ধ্রুব বলল, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, আমি কিন্তু সব খবর পাই তোর। পড়ালেখা যদি একটু অবহেলা হয় তো দেখবি খুব খারাপ হবে। শালুকে স্কুলে পৌঁছে দিয়ে এলো আবার ধ্রুব। আগেই স্যারের থেকে টিফিন পিরিয়ডের সময় 1 ঘন্টা ছুটি নিয়ে রেখেছিল ধ্রুব। স্কুল থেকে বের হয়ে আশাকে একটা টেক্সট দিয়ে বলল, তোমার কাছে কৃতজ্ঞ আমি, তুমি না বললে জানতাম না আমার বোকা ফুলটা কাল থেকে না খেয়ে আছে। আশা রিপ্লাই দিল, তুমি আমাকে ফ্রেন্ড বানিয়েছো, আমি ফ্রেন্ডের কর্তব্য পালন করেছি ধ্রুব। সকাল থেকে ঝলমলে রোদ, গাছের পাতায় সূর্যের আলো পড়তেই কেমন চকচক করছে সোনার মতো। শালুকদের বাড়িতে আজ রান্নার আয়োজন হচ্ছে বাবুর্চি দিয়ে। আজকে আফিফার এঙ্গেজমেন্ট। 2 দিনেই আফিফার চেহারা অন্যরকম হয়ে গেছে, কেমন মলিন হাসছে আফিফা। শালুকের ভীষণ কষ্ট হলো আফিফার জন্য। এত ভালোবাসলো কেন আফিফা জাহির ভাইকে? পরক্ষণে শালুকের মনে হলো সে কি আদনানকে ভালোবাসেনি? তাহলে তার কেন এমন হয়নি অবস্থা? সে কেন পারেনি আফিফা আপার মতো আদনান ভাইয়ের মুখোমুখি হতে? বরং ধ্রুব ভাই বুঝিয়ে বলার পর থেকে শালুকের মাথা থেকে বের হয়েই গেছে আদনানের ব্যাপারটা। তবে শালুকের কি এটা ভালোবাসা ছিল না? মাথার মধ্যে শালুকের এই প্রশ্নটা ঘুরপাক খেতে লাগলো। কাকে জিজ্ঞেস করবে এই প্রশ্নের জবাব সে? নিকটাত্মীয় কয়েকজন দাওয়াত করা হলো এঙ্গেজমেন্টে। দুপুরের দিকে পাত্রপক্ষ এলো। আফিফাকে সাজাতে বসলো শাপলা, শালুক, আশা, দিবা, নয়ন মিলে। আফিফার বিবর্ণ মুখ কিছুতেই উজ্জ্বল হলো না এত সাজের পরেও। শালুকের বুক কাঁপতে থাকে। আফিফা আপা সুখী হবে তো? শালুক সাজতে বসে থেমে গেল। কেন জানি সাজতে ইচ্ছে করছে না। সেদিন ধ্রুব ভাই বলেছিল সাজলে ওকে নাকি জঙ্গলিদের মতো লাগে। তাকে সে সজারের মতো লাগে তা তো শালুক বলেনি। নিজেই হেসে ফেলল শালুক নিজের মিথ্যে কথায়। ধ্রুব ভাইকে কখনোই সজারুর মতো লাগে না। শ্যাম বর্ণের মায়াবী চেহারার মানুষটাকে দেখলেই অন্যদের থেকে আলাদা মনে হয়। পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে যখন মসজিদ থেকে আসে, ধ্রুব ভাইকে মনে হয় পৃথিবীর শুদ্ধতম পুরুষ। শত্রুরও সাধ্য নেই ধ্রুব ভাইকে নিয়ে বিরূপ মন্তব্য করার। মাঝে মাঝে শালুকের ভীষণ গর্ব হয় যখন ক্লাসে স্যারেরা ধ্রুবকে উদাহরণ হিসেবে দেখায়। শালুকের ইচ্ছে করে চিৎকার করে সবাইকে বলতে। শালুক বলল, সে আমার ধ্রুব ভাই, আমার দেখা সেরা পুরুষ, শুদ্ধতম পুরুষ সে। যদিও কখনো ধ্রুবর সামনে এসব স্বীকার করে না,
কিন্তু ধ্রুবর মন খারাপ হলেই শালুকের এসব মনে পড়তে থাকে। সাজলো না শালুক, সুতি একটা জামা গায়ে দিয়ে একটা কালো রঙের হিজাব পরে নিল। বাগানে স্টেজ করা হয়েছে, বসার ব্যবস্থাও বাগানে করা হয়েছে। সকাল থেকে শালুক আর সেদিকে যায়নি, কিন্তু এখন সবাই মিলে নিচে গিয়ে অবাক হলো। সবকিছু কেমন যেন বেখাপ্পা লাগছে, সুন্দর করে সাজানো হয়নি কিছুই। আফিফাকে নিয়ে আসা হলো, আফিফারও মন খারাপ হয়ে গেল। একে তো তার মনে ভীষণ কষ্ট, তার উপরে এমন মরা মরা সাজ দেখে মন আরো খারাপ হয়ে গেল। কোনো মতে প্যান্ডেল করে চেয়ার টেবিল বসিয়ে দেওয়া হয়েছে যেন। আশা এই প্রথম বাংলাদেশের বিয়ে দেখছে, সে নিজেও অবাক। এদের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান এভাবে করা হয়? কোনো ডেকোরেশন নেই, কেমন কেমন যেন। আফিফাকে সেই কথা জিজ্ঞেস করতেই আফিফা মন খারাপ করে বলল, আমার কপাল খারাপ আশা, একে তো বিয়ে হচ্ছে যাকে আমার অপছন্দ তার সাথে, তার উপর ধ্রুবও নেই। আজ যদি ধ্রুব থাকতো তাহলে দেখতে সব কিছু ম্যাজিক করে চেঞ্জ করে ফেলতো। আমার এমনই পোড়া কপাল যে এরকম সময় ধ্রুবও চলে গেল। সমবয়সী হয় আফিফা ধ্রুবকে নাম ধরেই বলে। আশা বুদ্ধি করে সবকিছুর ছবি তুলে ধ্রুবকে পাঠালো, সেই সাথে শালুকের ছবিও। তারপর আদনানকে গিয়ে জিজ্ঞেস করলো, এভাবে এঙ্গেজমেন্ট হচ্ছে কেন? তুমি বড় ভাই আছো কেন তাহলে? এসব সাজানোর রেসপন্সিবিলিটি তোমার না? আদনান বিরক্ত হলো। কবে আশাকে বিয়ে করতে পারবে তার মাথায় সেই চিন্তা, এসব নিয়ে ভাবার সময় কই তার। তাছাড়া এসব কিছু আদনান বুঝেও না ভালো, সে এসব কাজকর্মের সময় পিছু টান দেয়। আশা ধ্রুবকে কল দিয়ে বলে, ধ্রুব, আফিফার ভীষণ মন খারাপ, ওর বিয়েটা একেবারে যাচ্ছে তাই ভাবে হচ্ছে। ধ্রুব জবাব দিল না, কি বলবে সে? তার নিজেরও কি খারাপ লাগছে না? কিন্তু কি করার আছে তার এখন? পাত্রপক্ষের কয়েকটি ছেলে আশাকে দেখে কথা বলার জন্য উৎসুক হয়ে গেল। আশা সবার সাথেই হাই হ্যালো করলো, কয়েকজনের সাথে সেলফি তুললো। দূর থেকে এসব দেখে আদনানের মেজাজ খারাপ হয়ে গেল। বিড়বিড় করে আশাকে ক্যারেক্টারলেস বলে গালি দিয়ে সবার সামনে থেকে টেনে নিয়ে গেল নিজের রুমে। আশা অবাক হলো আদনানের এই ব্যবহারে, তবুও কিছু বলল না। সে দেখতে চায় আদনান কি করে। পুরোটা সময় আদনান আশাকে নিয়ে রুমের দরজা বন্ধ করে বসে রইল। মেহমানদের খাবার সময় আরেক ঝামেলা হলো। পাত্রপক্ষ খাবার আগে কনেক পক্ষের দাওয়াত করা মেহমানেরা খেতে বসে গেল। এই নিয়ে পাত্রপক্ষের রেগে আগুন হয়ে গেল। নুরুল ইসলাম সাহেব সবাইকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করলেন। এর মধ্যে অনেকে অনেক কথা বলে ফেললো। আদিবা বেগম বিপদ টের পেয়ে ধ্রুবকে কল দিলেন। এই 2 দিন ধ্রুব যদি বাড়ির কারো কল রিসিভ করেনি আশা ছাড়া, তবে এই মুহূর্তে বড় চাচির কল রিসিভ না করে পারল না। আদিবা বেগম ধ্রুব কল রিসিভ করতেই হঠাৎ করেই ইমোশনাল হয়ে গেলেন। না চাইতেই কান্না চলে এলো তার। কান্না জড়িত স্বরে ধ্রুবকে বলল, বাবা তুই কই? এইদিকে তো মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে আমার। তোর পায়ে পড়ি বাবা, তাড়াতাড়ি বাড়িতে আয়। তোর বোনের বিয়েটা নয়তো ঝামেলাহীন ভাবে হবে না। তোর বড় ভাই গাধা কোথায় গিয়ে বসে আছে, আর এইদিকে পাত্রপক্ষ রাগারাগি করছে তাদের আগে আমাদের দিকের মেহমান খেতে বসে গেছে বলে। আমি আসছি বলে ধ্রুব দৌড়ে বাসা থেকে বের হলো। ধ্রুব উঠেছে তার এক বন্ধুর বাড়িতে। পরনের কুচকানো শার্ট প্যান্ট পরেই ধ্রুব দৌড়ে এলো। রাস্তায় এসে একটা রিক্সা পেয়ে লাফিয়ে উঠে বলল, চাচা তালুকদার বাড়ি চলেন। মোটর চালিত রিক্সায় বাড়ি আসছে ধ্রুবর 15 মিনিট লাগলো। পাত্রপক্ষ খেতে বসলো, কিন্তু দেখা গেল খাবার সার্ভ করার সময় মেয়ে পক্ষের কেউ নেই। বাবুর্চিদের লোকেরা তো আরো বেড়ে দিবে না, তাদের কাজ টেবিলে খাবার পৌঁছে দেয়া। খাবার শেষ হয়ে গেলে তাদের কাজ হলো ঢিমে তালে। এদিকে মেয়ের বাবা চাচা দাদাকে বসতে হলো ছেলের চাচা বোনের জামাই মামা ফুফাদের সাথে। তারা উঠে কিছু করতেও পারছে না। এদিকে আদিপ আকিক জাবির দিব্য ছোট মানুষ, কাকে কোন আইটেমে এগিয়ে দিবে তারা কিছু বুঝতে পারছে না। দেখা যায় সবাই মিলে এক টেবিলের পাশে দাঁড়িয়ে থেকে অন্য টেবিলগুলোতে কেউ নেই। এই টেবিল থেকে একজন বলছে এখানে মাংস নেই তো, ওই টেবিল থেকে বলছে কাচ্চি নেই, কারো টেবিলে বোরহানি নেই, আদনানও নেই এখানে। সব কেমন বিশৃঙ্খল হয়ে গেছে। মেয়ে পক্ষের মেহমান যারা ছিল তারা খেয়ে দিয়ে ঘরে গিয়ে বসে আরাম করছে। লজ্জায় শালুকের দাদার মাথা নিচু হয়ে গেল। শার্টের হাতা ফোল্ড করতে করতে ধ্রুব খাসির মাংসের বাটি নিয়ে এগিয়ে এলো, যেই টেবিলে পাত্রপক্ষের মামা চাচা দুলাভাই সহ প্রধান অভিভাবকেরা বসেছে। সবার প্লেটে খাসির মাংস বেড়ে দিল। ডেকোরেটরের লোকদের ডেকে কড়া গলায় হুকুম দিল সবাই একটা একটা করে টেবিলের পাশে দাঁড়িয়ে থাকার জন্য। যা শেষ হবে তা যেন দ্রুত নিয়ে আসে। পাত্রের দুলাভাইদের প্লেটে ডাবল রোস্ট তুলে দিয়ে হালকা হাসি মশকরা করার সাথে সাথে নিজের ভাই সবাইকে ডেকে বলল সবাই যেন একটা একটা টেবিলের পাশে দাঁড়িয়ে কার প্লেটে কি লাগবে সেসব তুলে দেয়।